আমরা এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন পার্টে যাব। মেন পার্ট মানে এই পার্টটা না থাকলে কোনো কিছুরই কোনো মানে থাকতো না। সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32। মানে কি, আর্টিকেল 32 কে বি.আর. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। স্লাইডে লিখি, আর্টিকেল 32 কে বি.আর. আম্বেদকর বলেছিলেন হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল মানে কি, এইটাকে ঘিরে কিন্তু সংবিধানের আত্মা তৈরি হচ্ছে। এইটা যদি না থাকতো সংবিধানের কোনো আত্মাই থাকতো না। কেন না, সংবিধানকে মানে সংবিধানের স্পেশালি ফান্ডামেন্টাল রাইটস এর যে ভ্যালুটা, মানে এই যে জাস্টিসিয়েবল, কোর্টে মুভ করা যাবে, এই গুরুত্বটাই থাকতো না যদি না এই ভয়টা থাকতো। এটা কি আর কিছুই না, কনস্টিটিউশনাল রেমিডিস মানে হচ্ছে যদি ফান্ডামেন্টাল রাইটস এনক্রোচ করা হয় তাহলে কিন্তু সাংবিধানিক ভাবে তার রেমিডিও পাওয়া যাবে। রেমিডি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড, রেমিডিটা পাওয়া যাবে। এই রেমিডিটা পাওয়া যাবে মানে কি, একটা ভয় তৈরি করে দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের, যেটা আমাদের বড়দেরও সেটা। আমরা যে মুহূর্তে ভয় পাই সেই মুহূর্তে একটা জিনিস কার্যকরী করি, ভয় না পেলে সেগুলোর কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, তো ভয় দেওয়া হয়েছে রেমিডিস কথাটার মাধ্যমে, যে যদি ফান্ডামেন্টাল রাইটস না মেনে নেওয়া হয় তাহলে কোর্টে মুভ করা যাবে। এই ভয়টা রয়েছে বলে ভয়, আমি এটাকে চলিত ভাষায় ভয় বলছি। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল, জাস্টিসিয়েবল শব্দটা মানেই হচ্ছে কোর্টে মুভ করা যায়। সেইটাই কিন্তু আর্টিকেল 32-এ বলা হয়েছে। কি বলেছে? রাইট টু মুভ টু দ্য কোর্টস টু ইস্যু ডিরেকশনস, অর্ডারস অর রিটস। ঠিক আছে, অর্ডারস রিটসটাই আসল, রিটসটা নিয়ে বলবো। অর এনফোর্সমেন্ট অফ রাইটস। ঠিক আছে, রাইটস এর এনফোর্সমেন্ট করার জন্য কারো যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়, কারো যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয় তাহলে সে কি করতে পারে? রিটের মাধ্যমে কনস্টিটিউশনাল রেমিডিজ এনশিওর করতে পারে। কনস্টিটিউশনাল রেমিডিজ এনশিওর করতে পারে যে আমার এই রাইটটা কেড়ে নেওয়া হয়েছে। এবার কি, রিট কত ধরনের হয়? পাঁচ রকম ভাবে কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু 5 রকম ভাবে 5টা রিটের মাধ্যমে কিন্তু আর্টিকেল 32-কে এনশিওর করা হয়। কি কি সেই 5টা? একটা হচ্ছে হেভিয়াস কর্পাস, একটা হচ্ছে ম্যান্ডামাস, একটা হচ্ছে কো ওয়ারেন্টো, একটা হচ্ছে সার্টিওরারি, আরেকটা হচ্ছে প্রহিবিশন। এই 5টা রিটের মাধ্যমে কিন্তু আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমিডিজ এনশিওর করা হয়। ঠিক আছে, 5টা রিট সম্বন্ধে এবার আমরা নেক্সট স্লাইডে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না না ঠিক আছে। এই 5টি সম্বন্ধে আমরা কিন্তু এই স্লাইডে পড়বো। কি? 1 নম্বর হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে কি? এক্সাক্ট মানেটা হচ্ছে টু হ্যাভ দা বডি। অনেক কোশ্চেনে এসছে, অনেক পরীক্ষা অনেক কোশ্চেনে এসছে হেভিয়াস কর্পাসের এক কথায় মানে কি, এমসিকিউ আসে টু হ্যাভ দ্য বডি, আনসার হবে টু হ্যাভ দ্য বডি। ঠিক আছে, টু হ্যাভ দ্য বডি মানে কি, কি বলতে চাইছে? মানে এটা একটা ল্যাটিন টার্ম, ঠিক আছে, যেটার ইংলিশ মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। হেভিয়াস কর্পাস শব্দটার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। এখানে এক্সাক্ট মানেটা কি বলছে? দ্য রিট is issued to produce a person who has been detained before a court and release him if such detention is found illegal. মানে কি, একজন পার্সনকে কোর্টে প্রডিউস করার জন্য একটা রিট ইস্যু করা হয়। যদি হেভিয়াস কর্পাস রিট ইস্যু কারোর এগেইনস্টে করা হয় তাকে কোর্টে প্রডিউস করতে হবে, মানে তাকে কোর্টে আসতে হবে। ঠিক আছে, এবং যদি সেই ডিটেনশনটা ইললিগাল হয় তাহলে কোর্টে করে তাকে আবার ছেড়েও দিতে হবে। ঠিক আছে, একদিকে আসতে হবে যাচাই করার জন্য যে সত্যি সে দোষ করেছে কিনা, মানে ওই যে আগের দিন বলছিলাম অভিযুক্ত আর অপরাধী কিন্তু এক নয়। কাউকে যদি অভিযুক্ত করা হয় কোনো ক্রাইমে, তাকে কিন্তু হেভিয়াস কর্পাসের রাইট দেওয়া হয়েছে। এই রিটের মাধ্যমে রাইট দেওয়া হয়েছে যদি ফান্ডামেন্টাল, যদি কারো
কারোর এগেনস্টে, আমি ধরো অমুকের এগেনস্টে বললাম যে ফান্ডামেন্টাল রাইটস এনক্রোচ করেছে, তাহলে কি করবে, তখন রাষ্ট্র কি করবে, সেই অমুককে কিন্তু কোর্টে প্রডিউস করবে এবং সেই রিটটাকে বলা হবে হেভিয়াস কর্পাস। মানে কি, সেই ব্যক্তিটাকে যার এগেনস্টে অভিযোগ করা হয়েছে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, তার বিচার হবে যে সেই অভিযোগটা সত্যি না মিথ্যে, সেটা লিগাল না ইলিগাল, সেই বিচারটা হবে। তারপর যদি দেখা যায় যে সেটা ইলিগাল, তাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে হেভিয়াস কর্পাস। আর যেই ল্যাটিন টার্মটা, ওটার ইংলিশ মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি, this writ is issued by the Supreme Court or High Court to a lower court or a public authority to perform a public or statutory duty. এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, কি কি? সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস ইস্যু করতে পারে, কোশ্চেন আসে, ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসে, ম্যান্ডামাস কোন কোন অথরিটি ইস্যু করতে পারে। একটা হবে সুপ্রিম কোর্ট, 2 হবে হাই কোর্ট, 3 হবে কাদেরকে ইস্যু করতে পারে, কে পারে, কে এর উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট 1 আর 2। কাকে পারে, কাকে পারে এর উত্তর হচ্ছে, কাকের উত্তর হচ্ছে 1 লোয়ার কোর্টকে পারে, 2 পাবলিক অথরিটিকে পারে। ঠিক আছে, টু পারফর্ম আ পাবলিক অর স্ট্যাটুটরি ডিউটি, মানে তার ডিউটি পারফর্ম করার জন্য তার এগেনস্টে কিন্তু যদি সে তার ডিউটি প্রপারলি পারফর্ম না করে, ম্যান্ডামাস মানে হচ্ছে যদি কোনো লোয়ার কোর্ট, ম্যান্ডামাস মানে কি, হ্যাঁ, যদি কোনো লোয়ার কোর্ট বা কোনো পাবলিক অথরিটির অফিস, ঠিক আছে, যদি তার ডিউটি প্রপারলি পালন না করে, তাহলে তার এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট ম্যান্ডামাস ইস্যু করতে পারে। যদি কোনো লোয়ার কোর্ট তার ডিউটি পালন না করে, যদি কোনো পাবলিক অথরিটি অফিস তার ডিউটি পালন না করে, তাহলে সুপ্রিম কোর্ট তার এগেনস্টে ম্যান্ডামাস ইস্যু করতে পারে এবং হাইকোর্টও তার এগেনস্টে ম্যান্ডামাস ইস্যু করতে পারে। এক্ষেত্রে কমন কোশ্চেন কি আসে, যে কে কার প্রতি ম্যান্ডামাস ইস্যু করতে পারে। 4টে গ্রুপ আছে ম্যান্ডামাসের ক্ষেত্রে। 4টে গ্রুপ কি কি? এটা হচ্ছে কে পারে ম্যান্ডামাস ইস্যু করতে, কনফিউশনটা যেখানে হয়, দুজন, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাই কোর্ট। কে কাকে হচ্ছে, কাকে পারে, কাকেতে আছে হচ্ছে লোয়ার কোর্ট প্লাস পাবলিক অথরিটি। পাবলিক অথরিটি মানে যে কোনো পাবলিক অফিস, সরকারি অফিস, ঠিক আছে, পাবলিক অথরিটি লোয়ার কোর্টকে ইস্যু করতে পারে তারা যদি ডিউটি না করে। ঠিক আছে, কে করতে পারে, সুপ্রিম কোর্ট পারে, হাই কোর্ট পারে। ঠিক আছে, এই পার্টটা থেকেই মেইনলি কোশ্চেনটা আসে ম্যান্ডামাস। কি বলছে ম্যান্ডামাস এবং হেভিয়াস কর্পাস, এই দুটো আরেকবার রিভাইজ করি। হেভিয়াস কর্পাস বলছে a writ is issued to produce a person who has been detained before the court and to release him if such detention is found illegal. মানে এক হচ্ছে ডিটেন করা হবে, যদি তার এগেইনস্টে অভিযোগ থাকে তাকে ডিটেন করা হবে এবং সেই ডিটেনটাকে যাচাই করে দেখা হবে, যদি সেই ডিটেনশনটা ইলিগাল থাকে তাকে ছেড়ে দেওয়া হবে। এইগুলো হচ্ছে হেভিয়াস কর্পাসের কিওয়ার্ড। ঠিক আছে, হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি। ম্যান্ডামাস মানে, ম্যান্ডামাস হচ্ছে একটা ল্যাটিন টার্ম, আবারও এটার ইংলিশ মানে কি, বি কমান্ড। ঠিক আছে, এগুলো সব কোশ্চেনে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আলাদা করে এমসিকিউ তে সব বলা যাবে না, আমি পড়াতে পড়াতে বলে দিচ্ছি, ওগুলো একটু খাতায় নোট করে নেবেন যদি মনে হয়। হ্যাঁ, ম্যান্ডামাস হচ্ছে একটা ল্যাটিন টার্ম, সেটার ইংলিশ মানে হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, হেভিয়াস কর্পাস একটা ল্যাটিন টার্ম, সেটার ইংলিশ টার্ম হচ্ছে টু হ্যাভ দ্য বডি। এবং ম্যান্ডামাস উই কমান্ড বলছে ম্যান্ডামাসের অর্থটা কি, ম্যান্ডামাস কে কার প্রতি ইস্যু করতে পারে, ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট, কার উদ্দেশ্যে, লোয়ার কোর্ট বা পাবলিক অথরিটিকে, যদি তারা ডিউটি না করে। ঠিক আছে, হেভিয়াস কর্পাস হয়ে গেল, ম্যান্ডামাস হয়ে গেল। এবার বলুন কারো কোনো ডাউট আছে কিনা, পূর্ত হবন, কোনো ডাউট থাকলে বলুন, কোনো জিজ্ঞাসা বা কোনো নর্মাল কোয়েশ্চেন থাকলে করুন। বাঁকুড়া কোনো ডাউট আছে বলুন। আচ্ছা, আসানসোল কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। এগুলো খুব ফান্ডামেন্টাল এরিয়া, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এক্সামেই আসে, ওই জন্য একটু আমি আস্তে আস্তে করছি, খুব ইম্পর্টেন্ট পার্ট ফান্ডামেন্টাল রাইটস। মালদা কোনো ডাউট থাকলে বলুন। কল্যাণী কোনো ডাউট থাকলে বলুন। ঠিক আছে, ম্যাডাম, হ্যাঁ, বাঁকুড়া বলুন। হ্যাঁ,
হিবিয়াস কর্পাস ওটা কি কোনো আলাদা একটা ইংলিশ নাম সহজ নাম কিছু আছে যেটা এটা কি কমান্ড ইকুয়াল টু ম্যান্ডামাস? হ্যাঁ, আরেকবার বলুন, আপনার কথাটা না মাইকটা একটু নিয়ে বলুন, শুনতে পাচ্ছি না। হিবিয়াস কর্পাসের ইংলিশ টার্ম, হ্যাঁ, টু হ্যাভ দ্য বডি। হ্যাঁ, টু হ্যাভ দ্য বডি। হিবিয়াস কর্পাসের ইংলিশ টার্ম হচ্ছে টু হ্যাভ দ্য বডি, আর ম্যান্ডামাসের ইংলিশ টার্ম হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, মানে আমরা কমান্ড করলাম, মানে পাবলিক অথরিটি এবং লোয়ার কোর্ট যখন ডিউটি করে না, তখন সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট কমান্ড করে তাদেরকে, প্লিজ ডু ইউর ডিউটি। তার মানে ম্যান্ডামাসের ইংলিশ অর্থ হচ্ছে উই কমান্ড। উই মানে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টো কি বলছে? দিস রিট ইজ ইস্যুড উইথ আ ভিউ টু restraining a person from holding a public office to which he is not entitled. মানে কি কো ওয়ারেন্টো? এটাও একটা ল্যাটিন শব্দ, এটার ইংলিশ মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি। এই দুটো পড়ে আসছি, আগে আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, বাই হোয়াট অথরিটি। কো ওয়ারেন্টোর ইংলিশ মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি। এখানে কি বলা হচ্ছে? এই রিটটা বলছে, এই রিটটা এমন জায়গায় ইস্যু করা হয় যদি কেউ কোনো জায়গাতে এন্টাইটেল না হয়েও সেটাকে হোল্ড করে তখন। ঠিক আছে, কোনো পাবলিক অফিস, কোনো জায়গা মানে কোনো পাবলিক অফিস। ফর এক্সাম্পল, একজন বিডিও হয়েছে, ঠিক আছে, বা একজন ডিএম হয়েছে কোনো একটা জেলায়, একজন ডিএম। ঠিক আছে, মিস্টার এক্স হচ্ছে সেখানকার ডিএম, ধরে নিচ্ছি আমি, তো আমি ব্ল্যাঙ্ক স্লেটে বলি যাতে কনফিউশন হবে। কোয়ারেন্টো বলছি, কোয়ারেন্টোতে কি বলছে? মিস্টার এক্স হচ্ছে একটা জায়গায় এক্স, ঠিক আছে, সেই ডিএম এর যা যা ফাংশন, তার কিছু ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি আছে, 1 2 এরকম করে 100 খানা রেসপন্সিবিলিটি এবং ডিউটি সেই ডিএম এর বর্তে। ঠিক আছে, হ্যাঁ, বাঁকুড়া, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ, এই সেই ডিএম মিস্টার এক্স এর 100টা ডিউটিজ এরকম আছে। ঠিক আছে, এখন দেখা গেল একজন মন্ত্রী, ফর এক্সাম্পল একজন কোনো মিনিস্টার বা কোনো পলিটিক্যাল ফিগার, আমি দাদার বলি পলিটিক্যাল ফিগার, কোনো পলিটিক্যাল নেতা যাকে বলে, পলিটিক্যাল লিডার, তার কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হচ্ছে। ঠিক আছে, সে তখন কি করবে? এই 100টা রেসপন্সিবিলিটিজ এর মধ্যে নিজে নাক গলাবে, নিজে ইন্টারফেয়ার করবে। পলিটিক্যাল লিডার ডিএম এর উপর পলিটিক্যাল প্রেশার দেবে যে এটা করবেন না, ওটা করবেন না, আমার অসুবিধা হচ্ছে, এটা করবেন না। তার মানে কি? তার ডিউটি রেসপন্সিবিলিটি, তার পাবলিক অফিসকে কেউ একজন প্রভাবিত করছে। ঠিক আছে, কোনো একজন পলিটিক্যাল লিডার, সে বললো, সে একদিন সকালে উঠে সে ডিএম এর চেয়ারে এসে বসে পড়লো। ঠিক আছে, বললো আজ থেকে আপনি ডিএম নয়, আমি ডিএম, আমি যেটা ঠিক করবো সেটাই হবে। ঠিক আছে, সে তো পলিটিক্যাল লিডার, সে তো ডিএম নয়, সে তো ডিএম এর ফাংশন করতে পারে না। তারপরেও সে যদি বলপূর্বক এটা করার চেষ্টা করে, ঠিক আছে, বলপূর্বক যদি এটা করার চেষ্টা করে, তখন ডিএম কি করতে পারে? তখন ডিএম বলতে পারে, প্রপার গ্রাউন্ড থাকতে হবে, সেটা উকিলের সঙ্গে কথা বলে দেখতে হবে। প্রপার গ্রাউন্ড থাকলে তাকে কিন্তু কি করা যেতে পারে? তাকে কিন্তু সরি, তাকে কোয়ারেন্টও ইস্যু করা যেতে পারে। ঠিক আছে, তো যদি প্রপার গ্রাউন্ড দেখা যায় যে ডিএম এর জায়গায় কোনো পলিটিক্যাল পার্টির লিডার তাকে প্রেসারাইজ করছে, ঠিক আছে, তখন তাকে বলা যেতে পারে কো ওয়ারেন্টো বা বাই ওয়াট অথরিটি। ঠিক আছে, কি অথরিটিতে ডিএম এর কাজকে পলিটিক্যাল লিডার প্রভাবিত করছে, বাই ওয়াট অথরিটি। এটা মানে দেখতে যতটা সহজ ততটা সহজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক মানে সিস্টেমেটিক্যালি করা হয়। হ্যাঁ, অত ওইভাবে কোয়ারেন্ট ইস্যু করা যায় না, কিন্তু এরকম একটা প্রভিশন কনস্টিটিউশনে রয়েছে যে কোনো পলিটিক্যাল লিডার যদি কোনো বিউরোক্রেটের কাজের উপর বেশি প্রভাব বিস্তার করে, তখন তাকে বলা যেতে পারে বাই হোয়াট অথরিটি সে সেই কাজটা করছে। আরেকবার লেখাটা পড়ি, বোঝা যাবে। দিস রিট ইজ ইস্যুড with a view to restraining a person from holding a public office, মানে কি তার কাজে, মানে ডিএম এর চেয়ারে গিয়ে বসে পড়বে। রেস্ট্রেইনিং আ পারসন, তাকে আটকাতে হবে, ফ্রম হোল্ডিং আ পাবলিক অফিস টু হুইচ হি ইজ নট এন্টাইটেল, মানে যেই পাবলিক অফিসের জন্য তাকে এন্টাইটেল করা হয়নি, যেই কাজ করার জন্য তাকে নিযুক্ত করা হয়নি, সে যদি সেই কাজটা করার জন্য বলপূর্বক সেখানে বসে পড়ে, তখন তার এগেনস্টে কো ওয়ারেন্ট ইস্যু করা হয়। ঠিক আছে, বলপূর্বক যে যার কাজ না করে, যে নিজের কাজ না করে অন্যের কাজ বলপূর্বক করবে, তার এগেনস্টে কো ওয়ারেন্ট ইস্যু করা যেতে পারে। ঠিক আছে,
এইটা বলা হয়েছে আর্টিকেল 32-এর 5 নম্বর রিটে। ঠিক আছে, 1 নম্বর রিট হচ্ছে হেবিয়াস কর্পাস, যেটা বললাম। 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস। 3 নম্বর হচ্ছে কো ওয়ারেন্টো। কো ওয়ারেন্টোর ইংলিশ শব্দটা হচ্ছে বাই হোয়াট অথরিটি। কি অথরিটি? বাই হোয়াট অথরিটি। ঠিক আছে, যেই কোনো একজন ব্যক্তি যিনি একটা পোস্টে, একটা পাবলিক অফিসে এন্টাইটেল নট এন্টাইটেল টু আ পার্টিকুলার পাবলিক অফিস, সেখানে যদি সে বাধাপ্রাপ্ত করে রেস্ট্রেনিং আ পারসন ফ্রম হোল্ডিং আ পাবলিক অফিস টু হুইচ হি ইজ নট এন্টাইটেল, তখন তাকে কো ওয়ারেন্ট ইস্যু করা হয়। ঠিক আছে, এটা গেল তিনটে। এটা কি বলছে? দিস রিট ইজ ইস্যুড বাই দ্য হাই কোর্ট অর দ্য সুপ্রিম কোর্ট। কারা কারা আবার জিজ্ঞেস করবে? হেভিয়াস কর্পাস কে ইস্যু করতে পারে? হেভিয়াস কর্পাস কোর্ট লেখা, কোর্ট মানে হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট। ম্যান্ডামাস কে ইস্যু করতে পারে? হাইকোর্ট প্লাস সুপ্রিম কোর্ট। কোয়ারেন্টোর কথা বলা হয়নি কিছু, ওই জন্য ধরে নেওয়া যাক শুধু সুপ্রিম কোর্ট। প্রহিবিশন এবং সার্টিউরারি, এই দুটো 4 আর 5। ঠিক আছে, এই দুটো কারা ইস্যু করতে পারে? প্রহিবিশন বলা হয়েছে হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট বলেই দেওয়া হয়েছে টু এনি ইনফিরিয়ার কোর্ট। ইনফিরিয়ার কোর্ট মানে সুপ্রিম কোর্টের নিচের কোনো কোর্ট, হ্যাঁ, অর কোয়াসি জুডিশিয়াল বডি। কোয়াসি জুডিশিয়াল বডি মানে যে কিনা আইন মানে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। কোয়াসি জুডিশিয়াল বডি মানে বিচার ব্যবস্থার সঙ্গে ইনডাইরেক্টলি যে জড়িত। ঠিক আছে, prohibiting it from continuing the proceedings in a case where it has a jurisdiction. এটার মানেটা বলে দিচ্ছি একসঙ্গে, এই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্ক। প্রহিবিশন, সার্টিউরারি একসাথে বলি। সার্টিউরারি কি বলছে? দিস রিট ইজ ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট টু এনি হাই কোর্ট ফর দ্য কোয়াশিং দ্য অর্ডার অলরেডি পাসড বাই অ্যান ইনফিরিয়ার কোর্ট অর জুডিশিয়াল অথরিটি। এই শব্দ দুটোর মানে একটা হচ্ছে প্রহিবিশন, একটা হচ্ছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনো পরীক্ষার জন্য একটু মন দিয়ে শুনবো। সার্টিউরারি দুটো মানে কি? প্রহিবিশন মানে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি দেখে তার লোয়ার কোর্ট মানে হচ্ছে লোয়ার কোর্ট একটু বেশি কাজ করে ফেলেছে, তার করার কথা ছিল 10% কাজ, সে করে ফেলেছে 99% কাজ। ঠিক আছে, তার অথরিটি কোনটুকু? 10% ডিসিশন নেওয়ার তার অথরিটি, তার বেশি কিন্তু নয়। দেখা গেল লোয়ার কোর্ট 99% ডিসিশন নিয়ে ফেলেছে, এতটা বেশি এক্সট্রা ডিসিশন নিয়ে ফেলেছে, হ্যাঁ, তখন তাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাধা দেবে, বলবে না, প্রহিবিট করবে না, দরকার নেই, এত তোমাকে এত বেশি এগোতে কেউ বলে। ঠিক আছে, যখন লোয়ার কোর্ট তার নিজের এখতিয়ার ছেড়ে অনেক দূর এগিয়ে গিয়ে ডিসিশন নেবে, যখন লোয়ার কোর্ট তার নিজের এখতিয়ার ছেড়ে অনেক দূর নিয়ে গিয়ে একটা জাজমেন্ট দেবে, তখন হায়ার কোর্ট মানে কি, যদি হাইকোর্ট সেটা করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপর প্রহিবিশন ইস্যু করতে পারে। যদি লোয়ার কোর্ট সেটা করে লোয়ার কোর্টের উপর হাইকোর্ট ইস্যু করতে পারে। আমরা জানি এটা একটা স্তর বিন্যাসে হয়। তখন কি, এই যে আমি আঁকাটা আরেকবার আঁকছি, প্রথমে আসে সুপ্রিম কোর্ট, তারপরে আসে হাইকোর্ট, তারপরে আসে লোয়ার কোর্ট। ঠিক আছে, দেখা গেল যে লোয়ার কোর্ট প্রচুর কাজ করে ফেলেছে, বেশি কাজ, লিখে রাখছে, বেশি কাজ করে ফেলেছে, তখন সুপ্রিম হাইকোর্ট তাকে বাধাপ্রাপ্ত করবে, তার উপর প্রহিবিশন ইস্যু করবে, না তোমার এত বেশি কাজ করার দরকার নেই। যদি দেখা যায় হাইকোর্ট বেশি কাজ করে ফেলেছে, ঠিক আছে, হাইকোর্ট হাইকোর্ট বেশি কাজ করে ফেলেছে, তখন সুপ্রিম কোর্ট বলবে না, তোমার এত বেশি কাজ করার দরকার নেই, আর তোমার ঠিক যেটুকু এখতিয়ারের মধ্যে থেকে কাজ করো। এইটাকে বলা হচ্ছে প্রহিবিশন, মানে হাইকোর্ট লোয়ার কোর্টকে প্রহিবিট করে ফ্রম এক্সট্রা ওয়ার্ক। ঠিক আছে, একদম সিম্পল মানে। সার্টিউরারি কি বলছে? সার্টিউরারি মানে হচ্ছে একইভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে হচ্ছে লোয়ার কোর্ট। এখানে দেখা যাচ্ছে লোয়ার কোর্ট একদমই কাজ করছে না, ফাঁকিবাজ। ঠিক আছে, লিখে রাখছি, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট হচ্ছে ফাঁকিবাজ, হাইকোর্টও হচ্ছে ফাঁকিবাজ, ফর এক্সাম্পল। ঠিক আছে,
মানে কম কাজ করছে, যা কাজ করার কথা তার থেকে কম করছে, হয়তো 70% করার কথা তারা করছে 30%, ঠিক আছে, অনেক কম কাজ করছে। এদেরও 70% করার কথা, এরা করছে 30%। এত কম কাজ করলে তো হবে না, তখন সুপ্রিম কোর্ট বলবে সার্টিফাই করবে, সুপ্রিম কোর্ট সার্টিফাই করবে যে প্লিজ কাজ করো, প্লিজ টেক অ্যাকশন, অ্যাকশন নেওয়ার কথা বলবে, ঠিক আছে, প্লিজ টেক অ্যাকশন, হাইকোর্টকে বলবে যে প্লিজ কাজ করো, হাইকোর্ট লোয়ার কোর্টকে বলবে প্লিজ কাজ করো, ফাঁকি মেরো না, প্লিজ টেক অ্যাকশন, ঠিক আছে। এইটাকে কি বলবে? সার্টিউরারি। সার্টিউরারি মানে হচ্ছে টু সার্টিফাই, ইংলিশ মানে হচ্ছে টু সার্টিফাই, কাজ করার জন্য বলবে যে প্লিজ কাজ করো, প্লিজ টেক অ্যাকশন, সার্টিফাই। প্রহিবিশন মানে হচ্ছে টু প্রহিবিট বা টু স্টপ, ঠিক আছে, মানে থামাবে, প্লিজ আর কাজ করুন না। যখন বেশি কাজ করে ফেলে তখন থামায়, যখন কম কাজ করে ফেলে তখন বলে প্লিজ কাজ করো, ঠিক আছে। কম কাজ করে ফেলাটা হচ্ছে সার্টিউরারি, বলে যে আর একটু বেশি কাজ করো। প্রহিবিশন মানে হচ্ছে যখন বেশি কাজ করে ফেলে তখন থামায়, প্লিজ থেমে যাও, ঠিক আছে। তো এই দুটো রিট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এই দুটো রিট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রহিবিশন এবং সার্টিউরারি। একটা মানে হচ্ছে স্টপ করা, একটা মানে হচ্ছে করতে বলা, টু টেক অ্যাকশন, ঠিক আছে। একটা সার্টিউরারি মানে হচ্ছে টেকিং অ্যাকশন বা টু সার্টিফাই। হ্যাঁ, কি বলছে মানেগুলো আরেকবার দেখি। দ্য রিট ইজ ইস্যুড বাই দ্য হাই কোর্ট অর সুপ্রিম কোর্ট টু এনি ইনফিরিয়ার কোর্ট অর কোয়াসি জুডিশিয়াল বডি প্রহিবিটিং ইট ফ্রম কন্টিনিউইং দ্য প্রসিড, প্রহিবিটিং, ঠিক আছে, প্রহিবিট করছে ফ্রম কন্টিনিউইং দ্য প্রসিডিংস ইন আ কেস ওয়্যার ইট হ্যাজ নো, যেখানে তার এখতিয়ার থাকবে না, এখতিয়ার বহির্ভূত কাজে তাকে বাধা দেওয়া, ঠিক আছে। প্রহিবিশন মানে হচ্ছে এখতিয়ার বহির্ভূত কাজে বাধা দেওয়া, ঠিক আছে। সার্টিউরারি মানে কি? দিস রিট ইজ ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট or any high court for quashing the order already passed by an inferior court or quasi judicial authority. Quashing the order মানে তাকে বলা হচ্ছে প্লিজ টেক অ্যাকশন, ঠিক আছে, অলরেডি পাস বাই ইনফিরিয়ার কোর্ট, মানে কি একটা অর্ডার অলরেডি ইনফিরিয়ার করে দিয়েছে কিন্তু সেই অর্ডারটা নট এনা, তখন তাকে বলবে এই ওই অর্ডারটা থাকবে না, আপনারা নতুন করে এটার উপর খাটুন, ঠিক আছে, প্লিজ টেক পার্ট। সার্টিউরারি মানে হচ্ছে এই হচ্ছে পাঁচটা রিট। পাঁচটা রিট: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি, কোয়ার্টো। রিট সম্বন্ধে কারো কোনো ডাউট থাকলে প্লিজ একবার ক্ল্যারিফাই করে দিন, এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার আইন। উত্তর হবে, কোনো ডাউট আছে তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। আসানসোল, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। বাঁকুড়া, কোনো ডাউট আছে? কল্যাণী, কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট থাকলে প্লিজ জিজ্ঞেস করুন। ঠিক আছে, এখন না মনে হয় যদি বাড়ি গিয়ে পড়ে ইউটিউবে কমেন্ট বক্সে তাহলে ডাউটটা পোস্ট করে দেবেন। ডাউট তো থাকবেই, যদি পড়েন তাহলে ডাউট নিশ্চয়ই থাকবে, ঠিক আছে। এখন হয়তো শুনছেন, এখন মনে হচ্ছে না, বাড়ি গিয়ে পড়ে যদি কোনো ডাউট থাকে, এটা তো জেনারেল স্টাডিজ, হট করে ডাউট নাও হতে পারে, বাড়ি গিয়ে বই নিয়ে পড়ে চ্যাপ্টার পড়ে যদি কোনো ডাউট থাকে ইউটিউবের কমেন্ট বক্সে পোস্ট করুন, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। রিডস হয়ে গেল। আর্টিকেল 32 হয়ে গেল। আচ্ছা, এখন 32 এর পর তার মানে ফান্ডামেন্টাল রাইটস কি কি ছিল? আর্টিকেল 12 থেকে 35। আর্টিকেল 12, 13 আগের দিন বলেছিলাম। 35 অব্দি বলার আগে আমাদের কিন্তু আজকে 32 অব্দি কমপ্লিট হলো, ঠিক আছে। এরপরে আরেকটা ডাউট ছিল আগের দিনের ডাউট, এটা একটু ক্লিয়ার করে দিই। আর্টিকেল 20 এবং আর্টিকেল 22 এর মধ্যে এই দুটো একটু কনফিউশন হয়ে গেছিল। আর্টিকেল 20 কি বলছে? আর্টিকেল 20 তে যেগুলো বলেছিলাম সেগুলোই হবে, মানে কি ডাবল জিওপার্ডি, আগের দিন এক্সপ্লেন করে দিয়েছি সব, ইউটিউবে প্লেলিস্ট একবার চেক করে নেবেন। ডাবল জিওপার্ডি, তারপরে এক্সপোজ, নো এক্সপোজ ফ্যাক্টর অফ, আমি জাস্ট ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি, যা ডাউটটা নো এক্সপোজ ফ্যাক্টর ল, আরটা নো সেলফ ইনক্রিমিনেশন। এই সম্বন্ধে ডিটেলসে অনেকক্ষণ ধরে বলেছি, আগের স্লাইডে একবার চেক করে নেবেন এই তিনটে টার্মের মানে।
এগুলো সব আর্টিকেল 20 অরিন। হ্যাঁ, এগুলো সবই আর্টিকেল 20 কে বলছে। আর্টিকেল 22 কি? আর্টিকেল 22 হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর পিউনিটিভ ডিটেনশন। আর্টিকেল 22 এটা আগে কি বলিনি, আমি একটু ক্লিয়ার করে আবার আর্টিকেল 22টা বলছি। আর্টিকেল 22 হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আরটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। দুই ধরনের ডিটেনশন হয়। প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা। প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা, ঠিক আছে? এই অ্যারেস্ট 3 মাসের বেশি রাখা যাবে না। সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করে জেনারেলি 3 মাসের বেশি রাখা যাবে না। যদি অ্যাডভাইসারি বোর্ড বসে তাহলে সেটা এক্সটেন্ডেড হতে পারে। আদারওয়াইজ সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করলে 3 মাস ম্যাক্সিমাম, ঠিক আছে? জেনারেলি দেখা যায়। পিউনিটিভ ডিটেনশন মানে কি? অভিযোগের ও বিচারের অভিযোগ অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা, ঠিক আছে? এটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা পিউনিটিভ ডিটেনশন, সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, ঠিক আছে? সন্দেহের ভিত্তিতে যে অ্যারেস্ট হবে সেটা 3 মাসের বেশি থাকবে না। এবং পিউনিটিভ ডিটেনশন মানে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা, সেটাকে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। যদি পিউনিটিভ ডিটেনশনে ধরা হয়, যদি অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে বলা হয়েছে। এবং যদি প্রিভেন্টিভ ডিটেনশন, প্রিভেন্টিভ মানে সতর্কতা, কারোর প্রতি যদি সন্দেহ হয় যে এই ক্রিমিনাল হতে পারে, তাহলে আইন সতর্ক হয়ে তাকে আগে থেকে অ্যারেস্ট করবে। সেটাকে বলছে প্রিভেন্টিভ। আমার নামটার মধ্যেই আছে প্রিভেন্ট করার জন্য। কোনো একটা ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য তাকে আগে থেকে ভিত্তিতে অ্যারেস্ট করে নেওয়া। এবং পিউনিটিভ মানে হচ্ছে ক্রাইমটা অলরেডি হয়ে যাওয়া, আফটার দ্য ক্রাইম। পিউনিটিভ ডিটেনশন মানে হচ্ছে অ্যারেস্টিং আফটার দ্য ক্রাইম। প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে অ্যারেস্টিং বিফোর ক্রাইম, যাতে ক্রাইমটা না হয় সেই সন্দেহের ভিত্তিতেই। যেমন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে যখন জরুরি অবস্থা চালু হয়েছিল, কখন না ওই 71 সাল ওই সময়টায়, ঠিক আছে? তখন কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন অ্যারেস্টটা খুব কমন একটা টার্ম ছিল, ঠিক আছে? নকশাল আন্দোলন আমরা জানি, সবাই পড়েছি। নকশাল আন্দোলনের সময় প্রিভেন্টিভ ডিটেনশন কোনো ব্যাপার ছিল না। তখন কি করতো পুলিশ এসে সন্দেহ হলেই, কারোর বাড়িতে কিছু ওরকম সন্দেহজনক হলেই তাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে? এবং আর্টিকেল 22-এ কিন্তু সেই অথরিটি দেওয়া যে তারা সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করতে পারে, এবং দ্যাট ইজ কল্ড প্রিভেন্টিভ ডিটেনশন। কিন্তু সেখানে অনেক প্রোটেকশন দেওয়া আছে যে 3 মাসের মধ্যে তাদেরকে ট্রায়াল করে ছেড়ে দিতে হবে, 3 মাসের বেশি রাখা যাবে না। তো ওটা আজীবন চলতে পারে না, সন্দেহটা 3 মাস চলবে। 3 মাসের বেশি তাদেরকে রাখা যাবে না, ঠিক আছে? এই যে against arrest and detention, certain cases and against arrest and detention মানে কি, অ্যারেস্ট এবং ডিটেন করলেও কিছু মানুষের কিছু রাইটস আছে, যেটা ফান্ডামেন্টাল রাইটস এনশিওর। সেটা হচ্ছে এইটা যে অ্যারেস্ট করলে, ডিটেন করলে সেই মানুষটা কি করতে পারে, যদি তাকে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হবে। এটা 22-এ আছে, আর্টিকেল 22-এর ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। আর যদি তাকে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা হয় তাহলে তাকে 3 মাসের মধ্যে সেটা প্রমাণ করতে হবে যে সন্দেহ ঠিক না ভুল, ঠিক আছে? যদি সে প্রমাণ না করতে পারে 3 মাসের মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। যদি দেখা যায় পুলিশের সন্দেহ ঠিক,
ঠিক লোককে অ্যারেস্ট করেছে তাহলে তো তার ট্রায়াল হবে, তার এগেনস্টে অভিযোগ চলে আসবে, তখন তো আর সেটা সন্দেহ থাকবে না, সেটা সত্যি প্রমাণিত হবে। তখন অন্য ব্যাপার। কিন্তু যদি দেখা যায় যে সন্দেহটা মিথ্যা সন্দেহ, মিথ্যা সন্দেহে কিন্তু 3 মাসের বেশি তাকে রাখা যাবে না। এই রাইটটাও কিন্তু একজন মানুষকে আর্টিকেল 22 এনশিওর করেছে। ঠিক আছে, মানে সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করলেও সেটা কিন্তু আলটিমেট, তাকে যদি প্রমাণিত না করা যায় তখন তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে হলো আর্টিকেল 22 হলো, 22-এর পর 23, 24, 23, 24, 25, 26, 27, 28, আজকে করলাম 29, 30, তারপরে 31টা কি ছিল, 31 বলে দিই, 31টা ওর জন্য ডিটেলস আমরা আর পড়ি না। 31টা হচ্ছে রাইট টু প্রপার্টি। ঠিক আছে, যেটা কিনা রিপিল হয়ে গেছিল, প্রথম ক্লাসে বলেছিলাম 44th অ্যামেন্ডমেন্টে রাইট টু প্রপার্টি রিপিল হয়ে গিয়ে সেটা একটা লিগাল অ্যাক্ট হয়ে গেছে আর্টিকেল 300 এর আন্ডারে। ওই জন্য 31তম আর্টিকেল আমরা আর এখানে পড়ি না। ঠিক আছে, আর 31তম আর্টিকেল এইবার ব্ল্যাঙ্ক স্লাইডে